আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা বার্তা পরিষ্কার করে দেন যে তিনি সংখ্যালঘুদের পাশে আছেন, সংখ্যালঘুদের নেত্রী। বিভিন্ন ক্ষেত্রে তার কর্মকাণ্ড থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে দাঁড়ায়। তিনি এমনকি নিজের বক্তব্যেও বারংবার বুঝিয়ে দেন যে আমাদের রাজ্যে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়, তাদের পাশে তিনি আছেন। এই কথাটা বারংবার বুঝিয়ে দেওয়ার সত্ত্বেও প্রকৃত অর্থে কি তিনি সত্যি সত্যি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছেন? তাদের ভালো কি তিনি চান? যদি সত্যি সত্যি তিনি ভালো চাইতেন, তাহলে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে মুসলিমদের এত বড় ক্ষতি কেন তিনি করে দিলেন? হ্যাঁ, সত্যি মুসলিম সম্প্রদায়ের এই ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের প্রতিবেদনে এটা নিয়ে আলোচনা করব, যার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুরু থেকে ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট বিল, তার বিরোধিতা করেছেন। নতুন যে সংশোধনগুলো এসেছিল তিনি একেবারে বলে গেছেন যে আমরা মানবো না, কিন্তু শেষমেশ কি হলো? নবান্ন থেকে নির্দেশ দিয়ে ওয়াকফ অ্যামেন্ডমেন্টটা মেনে নিতে হলো। এই যে নতুন যে নির্দেশ ছিল, যে পোর্টাল উমিদ বলে যে পোর্টাল, কেন্দ্রের পোর্টাল, সেই পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে নথিভুক্ত করতে হবে। সেই নির্দেশ শেষ পর্যন্ত যে শেষ তারিখ ছিল 6 ডিসেম্বর, তার আগে গিয়ে প্রায় 1 সপ্তাহ আগের মতো সময়, তখন গিয়ে তিনি মেনে নিলেন যে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়লো যে এবার তো সময় হয়ে গেছে, এবার কিন্তু আমাদের রাজ্যে ওয়াকফ সম্পত্তিগুলোকে নথিভুক্ত করতে হবে। ফলে শেষমেশ তিনি মেনে নিলেন। কিন্তু এতে সবচেয়ে বড় ক্ষতিকারী হলো সংখ্যালঘু সম্প্রদায়। এই যে ওয়াকফ সম্পত্তি, যা নিয়ে মুখ্যমন্ত্রী দিনের পর দিন উস্কানি দিয়েছেন, এই ওয়াকফ সম্পত্তির জন্য আমরা আমাদের রাজ্যে একাধিক জায়গায় সমস্যা দেখেছি হিন্দু এবং মুসলমানদের মধ্যে, এবং তার জন্য একমাত্র দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উস্কানিমূলক মন্তব্যগুলো। তার পরবর্তীতে শেষমেশ কি দেখা গেল? এই উমিদ বলে পোর্টালে রেজিস্টার করতেই হলো, নথিভুক্ত করতেই হলো, কিন্তু মাত্র হাতে সময় থাকলে 1 সপ্তাহ। এই যে মুখ্যমন্ত্রী শুরু থেকে বলছিলেন যে আমরা ওয়াকফ মানছি না, মানবো না, সত্যিই কি তিনি মানছিলেন না? যখনই কেন্দ্রের তরফ থেকে যে বৈঠকগুলো হয়েছে এবং বৈঠকে সমস্ত স্টেক হোল্ডাররা ছিল, সেই স্টেক হোল্ডারের বৈঠকে আমাদের রাজ্যের যারা প্রতিনিধি, তারাও কিন্তু কোনোবারই বলেননি তারা ওয়াকফ মানছেন না, তারা বলতে পারেন না। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বারংবার জনতার সামনে বলে গেলেন যে আমি ওয়াকফ মানছি না, তো সম্পূর্ণটাই ছিল কেবলমাত্র আইওয়াশ মাত্র। তার যে তথাকথিত সংখ্যালঘু ভোট বা দুধেল গাইদের ভোট, সেটা ধরে রাখার জন্য কি তিনি দিনের পর দিন এই আইওয়াশটা করে গেলেন? এবং যার জন্য সবচেয়ে বেশি ভুগতে হলো কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের। কি করে ভুগতে হলো? এই যে শেষ তারিখ ছিল 6 ডিসেম্বর, যার মধ্যে নথিভুক্ত করতে হলো, এবং এই এত কম সময়ের মধ্যে যেহেতু নথিভুক্ত করতে হলো, মাত্র 26,000, মোট 80,000-এর মধ্যে 26,000 ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করা গেছে। বাকি 54,000 নথিভুক্ত করতেই পারলেন না। তাহলে ক্ষতিটা কার হলো? এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়। এবং দোষটা কার? অবশ্যই যিনি বারংবার বলে গেছেন যে ওয়াকফ মানছি না, নথিভুক্ত করতে হবে না, উমিদ পোর্টালে নথিভুক্ত করে কি হবে, তিনি আবার শেষ মুহূর্তে কি পাল্টি খেলেন, এবং শেষ তারিখের ঠিক 1 থেকে 1.5 সপ্তাহ আগে তিনি বললেন যে এবার যাও নথিভুক্ত করো। মানে সমস্ত কিছু তার ইচ্ছা মোতাবেক। এবং এই সমস্ত ঘটনায় ভুগতে হলো তাকে, আমাদেরই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়। এখনো কি আমাদের রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়রা বুঝবেন না যে আদতে কে তাদের ভালো চায়? যিনি দিনের পর দিন বলে যাচ্ছেন যে আমি সংখ্যালঘুদের পাশে আছি, আমি সংখ্যালঘুদের ভালো চাই, তিনি কি সত্যি সংখ্যালঘুদের ভালো চান? যদি সত্যি সত্যি ভালো চাইতেন, তাহলে এতদিন ধরে নিজের স্বার্থে কেবলমাত্র ওয়াকফ নিয়ে ভুল বুঝিয়ে যেতেন কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে তোহা সিদ্দিকী, যারা বারংবার ওয়াকফের সমর্থনে কথা বলেছেন, মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে যাদেরকে আমরা দেখতে পাই, তারা বারংবার বলেছেন যে মুখ্যমন্ত্রী ওয়াকফ হতে দেবেন না। যখন মুখ্যমন্ত্রী ওয়াকফটা মেনে নিলেন, তখন তারা কি বলছেন? এখন কেন তারা কোনো প্রতিবাদ করছেন না? আমরা তো পাকসার কাছে সভা দেখেছি, আমরা মৌলালী রামলীলা ময়দানে সভা দেখেছি এই ওয়াকফের বিরুদ্ধে। এখন কেন তারা বলছেন না যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মেনে নিলেন ওয়াকফের বিষয়টা? কিন্তু মেনে নিতে এই যে এতটা লম্বা সময় নিলেন, ভুগতে হলো কিন্তু শেষমেশ এই সংখ্যালঘু সম্প্রদায়। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে, তিনি কি বলছেন একবার শুনুন। মে 2025 থেকে এটা হচ্ছে, রুল তৈরি হয়ে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন মুখ্যমন্ত্রী, কারণ তো উনি সব, তো সংবিধানের মালিক উনি, রাষ্ট্রপতি উনি, প্রধানমন্ত্রী উনি সব পশ্চিমবঙ্গের। অতএব উনি যখন চাইবেন না, হবে না, কোন আইন থোড়াই কিয়া হলো। এরপরে ওনার ঘুম ভাঙলো, উনি পিবি সেলিমকে বললেন যে এখানে তো ওয়াকফ প্রপার্টি মতোয়ালিরা সব বিপদে পড়বে, সব আনঅথরাইজ হয়ে যাবে 6/12 থেকে। অতএব 27 অক্টোবর পিবি সেলিম, যে চিঠি আপনাদের কাছে আছে, আপনি চাইলে আমি দিয়ে দেবো, সেই চিঠিতে সব ডিএমদের বলা হলো তাড়াতাড়ি করে 5/12-র মধ্যে উম্মিদ পোর্টালে আপলোড করো। ইতিমধ্যে ভেরিয়াস অর্গানাইজেশন
উম্মিদ পোর্টালে ডেট এক্সটেনশন করার জন্য সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে ডেট এক্সটেনশনের বিষয়ে কি অর্ডার হয়েছে আপনারা জানেন। ডেট এক্সটেনশন হয়নি। এবারে লাস্ট চিঠিটা খুব দেখে নেন, 4/12/2025। ডিয়ার ম্যাডাম স্যার, রাম সিং, জয়েন্ট সেক্রেটারি, তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আই উড, লাস্ট 5 নম্বর পয়েন্টটা বলছি আমি, আপনাদেরকে ফটোকপি নিয়ে এসেছি, দিয়ে দেব। I would therefore urge you to personally review the progress in your state/UT and issue necessary instruction to the officials of concerned department and Waqf board to ensure that the entire exercise is completed within the stipulated time frame, as uploading of the existing Waqf details on Ummid Central Portal shall be closed on 6/12/2025, 23:59 রাত্রি 12টা। সে তো বিলের উদ্দেশ্য ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াকফ প্রপার্টি 6/12 পরে যারা 46টা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না, তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021 সালে শতকরা 92% পোল মুসলিম ভোটের পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024-এর লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের 91% পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন, দুর্গাপূজাতে হিজাব পরেও যান, পার্ক সার্কাসে ইফতারেও যান, এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন, মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি, কখনো এসআইআর কে এনআরসি, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল नहीं मानूंगा, नहीं चलूंगा, बंगाल में नहीं होगा, दीदी है ना। দেখলেন কিভাবে নিজের স্বার্থে মুখ্যমন্ত্রী বারংবার এই সংখ্যালঘু সম্প্রদায়কে হাতিয়ার করেছে কেবলমাত্র নিজের ভোট ব্যাংকের জন্য। এবং এই ওয়াকফকে তিনি বারংবার যে ধরনের উস্কানিগুলো দিয়েছেন, সেই উস্কানি দেওয়ার পর শেষমেশ নিজের স্বার্থে তিনি জানেন যে কেন্দ্রের পোর্টালে যে রেজিস্টার করার বিষয়টা তাকে মেনে নিতেই হবে, তিনি চাইলেও এটা অমান্য করতে পারেন না। যার জন্য আমাদের রাজ্যের প্রতিনিধি দল যারা বারংবার গেছে এই ধরনের স্টেক হোল্ডারদের বৈঠকে, তারা কিন্তু একবারও নিজের অমত জানায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে যে বললাম গোটাটাই একটা আইওয়াশ, বারংবার কিন্তু শেষে গিয়ে এই যে গোটা বিষয়টাই একটা আইওয়াশ কেবলমাত্র ভোট ব্যাংক ধরে রাখার জন্য, তা কিন্তু বারংবার প্রমাণিত হয়ে যায়। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।